নমস্কার বন্ধুরা, গল্পের সাথে একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের ছোট গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা পার্বতী। একাই বেরিয়ে পড়েছিলাম সেবার পুজোর ছুটিতে। আগে থাকতে কোনো প্ল্যান করা ছিল না, কোথাও যাওয়া হবে না এইটাই ভেবে রেখেছিলাম। হঠাৎ টাকাটা হাতে এসে যেতেই শখটাও চাড়া দিয়ে উঠল মনে মনে। তখন আর রিজার্ভেশনের সময় ছিল না, তাছাড়া পঞ্চমী ষষ্ঠী চলে গেছে। সেদিন সপ্তমী, খুব একটা ভিড় হবে ভাবিনি। তবু মেল ট্রেনগুলোতে আজকাল একটি মাত্র বগি থাকে আনরিজার্ভড। উঠতে গিয়ে একটি ছোকরাকে 5 টাকা দক্ষিণা দিতে হলো, তবে তার বিনিময়ে একটু বসবার জায়গা পেলুম, এই যা। অবশ্য একটা রাত্রেরই যাত্রা, কোনো মতে কাটিয়ে দিতে পারবো এই ভরসা ছিল। খুব কোমর ব্যথা হলে মাঝে মাঝে না হয় উঠে দাঁড়াবো। যাই হোক, আমি তো বসলাম। এইভাবেই কুলি ও কিছু বেকার ছেলেকে ঘুষ দিয়ে আরো কিছু যাত্রী উঠলেন। কিন্তু তারপর যা কাণ্ড শুরু হলো তা অবর্ণনীয়। সেই ছোটবেলাকার পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার কথা মনে পড়তে লাগলো, যখন পরনের জামাটা আস্ত রেখে ঢোকা যেত না গাড়িতে। তাই আমরা পুরনো জামা পরেই রওনা দিতাম বাড়ি থেকে। এও কম নয়, তেমনি ঠেলাঠেলি, মারামারি, বকাবকি, গালাগালি, ধাক্কাধাক্কি। দেখতে দেখতে আমাদের ছোট কামরাটা এমন ভর্তি হয়ে গেল যে বাথরুম যাওয়ার কোনো আশা তো রইলই না, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হতে লাগলো। তবে হাওড়া স্টেশন ছাড়তে যখন সকলেই নিজের নিজের মাল চিনে গুছিয়ে এদিক ওদিক খাঁজে কোণে রেখে নিশ্চিন্ত হলো, তখন দেখা গেল অনেকেরই মালের ওপর হোক মেঝেতে হোক একটু করে বসবার জায়গাও হয়েছে। আর তখনই চোখে পড়ল এর ভেতরেই কখন এক সাধুও উঠেছে এবং বাথরুমের পাশে খুব কুণ্ঠিতভাবে নিজের একটা ঝোলা বা তলপি রেখে তার ওপরই হাঁটু মুড়ে উবু হয়ে বসেছে। বয়স কত তা বোঝা মুশকিল, তবে 60-এর বেশি মনে হলো না মুখ দেখে। অল্প অল্প জটা আছে, কিন্তু ছাই মাখা নয়। কপালে একটা রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষর মালা। গেরুয়া বহির্বাসটা কিন্তু ভেকধারী বৈষ্ণবদের ধরনে বুকের ওপর দিয়ে গিয়ে গলার পেছনে গ্রন্থি দিয়ে পড়া। সাধুটি বোধহয় উঠেই চোখ বুজেছে। আমি যখন দেখলুম সেই ভিড় গোলমালের মধ্যেই চোখ বুজে বসে আছে, ঠোঁটটা নড়ছে নিঃশব্দে, বোধহয় জপ করছে। সন্ধ্যার জপ হয়তো সারা হয়নি, হয়তো বা এমনি অবসর পেলেই করে। গাড়ি চলছে, দেখতে দেখতে কতগুলো স্টেশন পার হয়ে গেল। মেলগাড়ি বর্ধমানের এদিকে থামবে না, ততক্ষণে সবাই ধাতস্থ হয়েছে প্রায়। কেউ কেউ বেঞ্চেরই এক কোণে পাছা ঠেকিয়ে বসেছে, যদিচ তারা ছাড়াই 4 জনের জায়গায় 6 জন হয়ে গেছে। কেউ বা নিজেদের ট্রাম কি বেডিংয়ের উপর। ফলে এবার মুখ ছুটছে সকলকারই রেল কোম্পানির বেআক্কেল সহযাত্রীদের স্বার্থপরতার। কে কবে কোন ট্রেনে মারামারি করেছে, কাকে কে লাঠি মেরেছে, এই সব গল্পে কামরা গুলজার হয়ে উঠেছে। সেই সঙ্গে সিগারেট, বিড়ি, চুরুটের ধোঁয়া ভারী হয়ে জমেছে গাড়ির মধ্যে। আমার এসবে রুচি নেই। আলোর যা অবস্থা তাতে বই পড়া সম্ভব নয়। শোয়া তো স্বপ্নের অতীত, কাত হওয়াই সম্ভব নয়। সুতরাং অলসভাবে তাকিয়েই আছি। আর তেমন কোনো দ্রষ্টব্য বস্তুর অভাবে চেয়ে আছি ওই সাধুটির দিকেই। সেইভাবে এক সময় বর্ধমান এসে গেল। আবারও এক প্রচণ্ড ভিড় আছড়ে পড়ল আমাদের কামরার দৌড়ে। সৌভাগ্যবশত মালে আর মানুষে দরজা দুটোই ঠাসা বন্ধ। শুধু একটিমাত্র ছোকরা চেঁচামেচি ও ধাক্কাধাক্কি অগ্রাহ্য করে জানলা গলে 2টি ভদ্রলোকের মাথা ডিঙিয়ে আর একটি লোকের কোলে এসে পড়ল। এরপর আসানসোল পর্যন্ত নিশ্চিন্ত, ভরসা এইটুকু। এইসব হই হট্টগোলের মধ্যে সাধুটি কিন্তু এতক্ষণ চোখ বুজেই ছিল। এবার যেন জপ করা শেষ হতে চোখ খুলল। অনেকক্ষণ একভাবে চোখ বুজে থাকলে চোখে আলোর ধাঁধা লাগে।
সাধুরও লাগলো। চোখ পিটপিট করে প্রথম কপালের কাছে হাত তুলে আড়াল করে চোখটা সইয়ে নিয়ে ভালো করে চাইলো চারিদিকে। চেয়ে চেয়ে দেখতে লাগলো সহযাত্রীদের, আমারই মতো অলস কৌতূহল ভরে। কিন্তু একটা জায়গায় এসে হঠাৎ তার দৃষ্টি যেন স্থির হয়ে গেল, আর দেখতে দেখতে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। শুধু তাই নয়, ক্রমশ বিস্ফারিত হতে লাগল। আমি ওর দিকেই চেয়েছিলাম। এখন ওর চোখ অনুসরণ করে ওপাশের জানলার ধারে একটা জায়গায় গিয়ে পৌঁছে দেখলাম, হ্যাঁ, চোখ বিস্ফারিত হওয়ার মতোই জিনিস বটে। এতক্ষণ আমার চোখ পড়েনি, এইটাই আশ্চর্য। পর্যাপ্ত আলোর অভাব ও বিড়ি সিগারেটের ধোঁয়া এবং নানাভাবে বসা মানুষের আড়াল, তাতেই ওদিকে এতক্ষণ নজর পড়েনি। একটি কিশোরী মেয়ে। কিশোরী বলতে অভিধানে যা লেখা আছে তাই, অর্থাৎ বছর 15 বয়স। গৌরী নয়, রংটা উজ্জ্বল শ্যাম, কিন্তু তা বাদ দিলে অপরূপ সুন্দরী। চোখ, ভুরু, কপাল, কপোল, মুখ নিখুঁত, যেন প্রতিমার মতো। আরও প্রতিমার উপমাটা মনে পড়ল ওর খাড়া টিকালো নাক ও হরিণের মতো আয়ত অথচ কোণতোলা চোখ দেখে। একেবারে আমাদের সাবেককালের দুর্গা প্রতিমার নাক ও চোখের মতো, যখন দেবী মূর্তিকে মানুষের ছাঁচে ফেলার রেওয়াজ হয়নি সেই সময়কার। দেবী প্রতিমা মনে হওয়ার আরও কারণ ছিল। মেয়েটি বাঙালি, বা আমরা যাকে হিন্দুস্থানি বলি, অর্থাৎ উত্তরপ্রদেশেরও নয়। পাশেই সম্ভবত ওর বাবা বসে আছেন। তার আর মেয়েটির বেশভূষা ঘাগরা কাচুলিতে মনে হলো পশ্চিম গাড়োয়ালের লোক, কিংবা কুলু উপত্যকার অধিবাসী হবে। বদ্রীনাথের পথে এই ধরনের পার্বতী মেয়ে দেখেছি, মানালির দিকেও দু একটা। ওইটুকু মেয়ে কিন্তু নাকে বড় একটা নথ, মুখের আকারের সঙ্গে বেমানান, তবে সুন্দর মুখে সবই শোভা পায়। সেই নথ থাকা সত্ত্বেও ভারী সুন্দরী দেখাচ্ছে মেয়েটিকে। বিস্ফারিত চোখে চেয়ে থাকার মতোই, তাতে সন্দেহ নেই। কিন্তু তা হলেও সাধুটি যেভাবে চেয়ে আছে তা সাধুর পক্ষে তো শোভন নয়ই। ওই বয়সের লোকের, এমনকি অল্প বয়সী ভদ্র সন্তানের পক্ষেও একান্ত অশোভন। সে ওইভাবে একদৃষ্টে চেয়ে আছে তখন থেকে। তার পরেও চেয়েই রইল, চোখ সরল না একবারও, বরং মনে হতে লাগলো পলক ফেলতেও তার ভরসা হচ্ছে না। দৃষ্টিকটু, তাতে দ্বিমত নেই। এক্ষণে আরও অনেকের দৃষ্টি এই অস্বাভাবিক রকমের অশোভন ব্যাপারের দিকে পড়েছে এবং খারাপ লেগেছে। সুতরাং এবার আলোচনা ঘুরে ওই তথাকথিত সাধুর ওপর গিয়েই পড়ল, আর তীক্ষ্ণ বাক্যবান বর্ষিত হতে লাগল। সাধে কি নেহেরুজি এদের প্যারাসাইট বলেছিলেন? উচিত আইন করে সাধু হওয়া বন্ধ করে দেওয়া একজন বাঙালি ভদ্রলোক তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন। যে ছোকরাটি জানলা গলে উঠেছিল সে বললে, তা তো করবেন, এতগুলো লোককে চাকরি দিতে পারবেন? বেকার যা আছে তাদেরই তো কাজ দিতে পারছেন না। শুনেছি 1.5 কোটির ওপর সাধু আছে। এখন দিচ্ছে কে? এরা তো উপোস করে নেই, বরং আমাদের চেয়ে ভালো খায়। ঠিকই তো, আপনারাই খাওয়াচ্ছেন। কিন্তু সে ওই গেরুয়া কি জটা দেখেই তো খাওয়ান। প্যান্ট পরে জটা কামিয়ে এলে কি খেতে দেবেন? 4টি উপদেশ দিয়ে বিদায় দেবেন। উপাস থেকে একটি টেরিলিনের জামা পরা, হাতে অগণিত রত্নের আংটি, অর্থাৎ স্পষ্টতই কোনো মালদার ব্যবসায়ী, এক মুখ ধোঁয়া ছেড়ে বলে উঠলেন, তা যে যাই বলুন, এইসব পেটটালা ভণ্ড সাধু দেখলে আমার গা জ্বালা করে। কেন, মোট বইয়েও তো খেতে পারে। আর একটি প্রবীণ হিন্দুস্থানি বিজ্ঞভাবে ভাঙা বাংলায় বললেন, বাবু সাহেব, আসলি সাধু যারা, তারা কেউ হিমাচল পাহাড় ছেড়ে নামেন না। এই যা সব সাধু দেখছেন তা ভোজনকে লিয়ে ভজনকে লিয়ে নেই। পূর্বোক্ত আংটি পরা বাবুটি বললেন, আর কি,
যারা একটু ওরই মধ্যে লেখাপড়া শেখে তারা কোনো মিশন কি সঙ্গে গিয়ে গেরুয়া নেই। সেখানে ভারী আরাম, মাথায় পাখা ঘোরে, নেটের মশারি মেলে, ভালো ভালো খাওয়া, ভান্ডারা লাগলো তো কথাই নেই। আর যারা এইরকম পেটে গোঁতা দিলেও কোঁক করে না, পাছে ক বেরিয়ে পড়ে মুখ দিয়ে, তারা এই জট পড়ে সাধু সাজে, দুধ ঘি গাঁজার অভাব হবে না বলে। এদিকে একটি বৃদ্ধা বসে এতক্ষণ কোলে বাটা রেখে পান সাজছিলেন। তিনি দুটো পান মুখে পুরে বলে উঠলেন, আ মরণ, এত গাল খাচ্ছে তবু তো চৈতিন্যি হয় না। সে চেয়েই আছে ড্যাব ড্যাব করে, যেন মেয়েটাকে গিলে খাচ্ছে একেবারে। দেখ না কেউ একটা কাটা দিয়ে চোখ দুটো গেলে। এবার সেই হিন্দুস্থানি ভদ্রলোকের কণ্ঠে একটু ভিন্ন ধরনের সুর বাজল। বললেন, এই হি দেখকার আমার এক কথা মনে পড়ল বাবু, আমার বচপনে দেখা। বিশ্বাস করুন চাহি না করুন, আমি যা দেখেছি সাজ বলছি। গঙ্গামাই কি কীরা, সাহেবগঞ্জের কোথা, তখন আমরা সেইখানে থাকি। এক ভারী তান্ত্রিক সাধু ছিল, খুব সাধন ভজন করত, দিন রাত জপ ধ্যান। নেহি বাবুজি, ভোজনানন্দ নেহি। কই কুছ খাবার দিতে গেলে খেত, নেহি তো উপোস থাকত। ওর সাধন ছিল কি মাইজি কো খোঁকি কুমারের রূপে দেখবে, ফির কালীমাই কি মূর্তির সামনে মাথা ঠুকত আর বলতো, আর কবে দেখা দিবি মা বল, নেহি তো এই বুকের খুন তোর পায়ে ঢেলে মর যায়গা। তা শুনেছি আমার পিতাজিকে বলেছিলেন উনি। এক রোজ শেষ রাতে কালী মাতাজি 8 বছর কি লড়কি রূপ ধরে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, এই লে এই হামারা গৌরী রূপ, ওর সামনে দেখতে চাস না, সহ্য করতে পারবি না। সাধু বলেছিল, নেহি মা, সে হবে না, আমি সামনে দেখব। खून और मांस का लड़की, क्या खतरा होगा, मरे जाबो यही तो, लेकिन देखा होने से ही तो सिद्धि, और बेचे की फायदा हमार। এই বলে ভদ্রলোক একটু থামলেন। তখন আর সাধুর দিকে নজর নেই কারও। সকলে উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করলেন, তারপর তারপর? এই খোয়াব দেখার 1 বছর পর তান্ত্রিক তো ঠিক করলেন মার দেখা দেবেন না, ওর সঙ্গে একটু তামাশা করলেন। উনি এবার জানই দিবেন, হাপনা হাত সে কুরবানি করবেন হাপনাকে। যেদিন সব ঠিক, দশেরা পূজা কো, বীরাষ্টমী কো রোজ সবেরে উনি বসে আছেন। একটি 8 বছরের লেরকিকে নিয়ে এক বাবু যাচ্ছেন পূজাতলার পূজা দিতে। বাবু ওকে শখ করে শাড়ি পরিয়েছিলেন, লাল সিল্কের শাড়ি, जेवर भी পরিয়েছেন कुछ कुछ, और गले में एक माला, हमारा ठीक याद नहीं, बोध है बाहमन की लड़की होगा, कुमारी पूजा के लिए ले जाता था। अपना घर से देखे वही साधु की করলো, এক হাঁকার দিয়ে একদম সামনে এসে পড়লো, লাফিয়ে যাকে বলে চিল্লাকে বলে ওঠা, মা এলি শেষে। ব্যাস ওহি যে গড়মে পড়ল আর উঠল না, একদম ডেড বাবুজি, বিশ্বাস করুন। শোবে হয় কি ওই রূপে মাতাজি ওকে খোয়াব দিয়েছিলেন, क्योंकि সে মেয়েটা ভি তখনই বেহুশ হয়ে পড়ল, বহুত ভারী বিমার হলো। তারপর তাকে নিয়ে তার পিতাজি কোথায় চলে গেল, ওখানে আর রাখতেই সাহস হলো না তাদের। তারপর মেয়েটা মরে গেল? বৃদ্ধা ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন। সো জানি না মাইজি, আর কোনো খবর মেলেনি। সে ভদ্রলোক চুপ করতে আবারও আমাদের নজর পড়ল সেই সাধুটির দিকে। তখনও তেমনি প্রায় নিষ্পলক চেয়ে আছেন ওই কিশোরী মেয়েটির দিকে। চোখের তারা দুটো মনে হচ্ছে ঠিকরে বেরোবে। বিতৃষ্ণায় আমারও মন ভরে গেল। মুখ ফিরিয়ে নিলাম।
এবার সকলেই অনেকটা নীরব হয়ে এলো। রাত গভীর হয়ে এসেছে, ঘুম পাচ্ছে সকলকারই। তাছাড়াও ভণ্ড সাধুকে আঘাত করে আর কোনো লাভ হবে না, সে তো বোঝাই গেছে। আমারও তখন ঢুলুনি এসে গেছে। কে কি করছে সেদিকেও আর মন নেই। অকস্মাৎ সেই মেয়েটি গাড়োয়ানি ভাষায় বলে উঠল, দেখো তো ভালো করে, সাধুজি বোধহয় মরেই গেছেন। মরে গেছেন? বিদ্যুতের শক খেলে যেমন হয় তেমনি চমকে আমাদের তন্দ্রার ভাব ছুটে গেল। সবাই তাকিয়ে দেখি স্টেশন কাছে আসছে বলে গাড়ির গতি কমিয়েছে, তার ফলে দুলুনি বেড়েছে। সাধুর সমস্ত দেহটা সামগ্রিকভাবে দুলছে কাঠের মূর্তির মতো। সেই ছোকরাটি তাড়াতাড়ি পকেট থেকে টর্চ বার করে এবার ওর মুখে, বিশেষ করে চোখের তারায় ফেলল। মিনিট দুই দেখল ভালো করে। আমরা সব যেন রুদ্ধশ্বাসে বসে দেখছি। তারপর আলো নিভিয়ে বলে উঠল, ইয়েস, হিজ ডেড। অনেকক্ষণ মারা গেছে। বোধ হয় সেই যখন ওর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল তখনই। আসানসোল আসছে না। স্টেশন স্টাফ কাউকে খবর দেওয়া দরকার। একটা অখণ্ড নীরবতা নেমে এসেছে তখন গাড়িতে। সেই পার্বতী মেয়েটির দিকে তাকিয়ে দেখলুম তার চোখ দুটি এবার যেন কোন অজানা বেদনায় ম্লান। দুই চোখ জলে ভরে এসেছে। এখনই হয়তো দু কপল বেয়ে ঝরে পড়বে। আংটি পরা ভদ্রলোকটি শুধু কি মনে করে দুই হাত তুলে একটি নমস্কার করলেন। আপনারা শুনছিলেন গল্প পার্বতী। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রাণিত, উৎসাহিত ও সমৃদ্ধ করে তুলবে। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।